হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স अगेन। আজকে ক্যালকুলাস আমরা স্টার্ট করব, বেসিক ক্যালকুলাস অ্যাজ এ ম্যাথমেটিক্যাল বেসিক্স ফর ফিজিক্স। তোমরা জানো যে ক্লাস 11-এর ফিজিক্স পুরো দমে আমি যদি বলি স্টার্ট করেছি কিনা, এখনও স্টার্ট করিনি। আমাদের বেসিক্স ম্যাথমেটিক্স চলছে, মাঝখানে আমি ভেক্টর চ্যাপ্টারটা পড়িয়েছি। তার কারণ হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটা আমি মনে করি যেটা বেসিক্স ম্যাথমেটিক্সের মধ্যেই চলে আসে। তাই জন্য আমরা অ্যাজ এ বেসিক ম্যাথমেটিক্যাল টুলস আমরা অ্যালজাবরা পড়েছি, আমরা ট্রিগোনোমেট্রি পড়েছি, আমরা ভেক্টর পড়েছি। এর আগের ক্লাসে আমি গ্রাফস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বেসিক্যালি ক্যালকুলাস নিয়ে আলোচনা করব এবং এই ক্যালকুলাসের দু তিনটে ভিডিওর মাধ্যমে, দু তিনটে পার্টের মাধ্যমে আশা করি আমাদের ক্যালকুলাসটা কমপ্লিট হয়ে যাবে এবং তারপর আমি একদম ওয়ান ডাইমেনশনাল মোশন স্টার্ট করব, একদম পিওর ফিজিক্স স্টার্ট হয়ে যাবে। ওয়ান ডাইমেনশনাল মোশন, তারপর টু ডাইমেনশনাল মোশন, তারপর অ্যাজ ইউজুয়াল যেরকম রয়েছে আমাদের নিউটনস ল, ফ্রিকশন, সার্কুলার মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, ঠিক আছে, রোটেশনাল মোশন, তারপরে হচ্ছে যে আমাদের এবারে রোটেশনাল মোশন অবধি রয়েছে। তারপর তো গ্র্যাভিটেশন আমাদের নেক্সট সেমিস্টারে চলে আসবে। ওকে, তো চিন্তার কোনো কারণ নেই, সিলেবাস সঠিক সময়ে শেষ হবে। তোমাদের হাতে এখন অনেক সময় আছে। ধীরে ধীরে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদেরকে বেসিকগুলোকে বুঝতে হবে। বেসিকগুলো তোমাদের যদি ক্লিয়ার হয়ে যায় একবার, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তো চলো বেসিক ক্যালকুলাস আমরা ডিসকাস করব। এবং বেসিক্যালি ক্যালকুলাস আমরা কি ডিসকাস করব? দেখো, ক্যালকুলাসে বেসিক্যালি আমরা দুটো জিনিস ডিসকাস করব। মানে ক্যালকুলাস যদি তোমরা বলো, তাহলে ক্যালকুলাসকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের ক্যালকুলাস কেন প্রয়োজন হয়, এটা জানা খুব খুব প্রয়োজন। যে আমাদের কাছে তো অ্যালজেব্রা রয়েছে, ট্রিগোনোমেট্রি রয়েছে, এবং প্রত্যেকটা একটা পারপাস আছে। তোমরা জানো কি কারণে আমরা অ্যালজেব্রা পড়ি, কি কারণে আমরা ট্রিগোনোমেট্রি পড়ি, কি কারণে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ি। প্রত্যেকটা যেমন একটা পারপাস আছে, তেমন ক্যালকুলাসেরও একটা পারপাস আছে অবশ্যই। না হলে আমাদের এত ম্যাথমেটিক্স থাকা সত্ত্বেও আর একটা নতুন ম্যাথমেটিক্স প্রয়োজন হচ্ছে কেন অ্যাজ এ ক্যালকুলাস? ক্যালকুলাস হচ্ছে এমন একটা ম্যাথমেটিক্যাল টুলস যেটা কোনো একটা ভেরিয়েবল ফাংশনের জন্য, মানে আমরা যদি বলি যে কোনো একটা ফাংশনের উপরে যখন আমরা অপারেশন করি, তখন আমাদের এটা প্রয়োজন হয়। মানে তোমরা অপারেশন অনেক করেছো, যোগ বিয়োগ গুণ ভাগ নাম্বারসের সঙ্গে ওপর অপারেশন করেছো তোমরা। তো এই যে নাম্বারসের উপর অপারেশন, সেগুলো তো আমরা অলরেডি জানি, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন। তো এইগুলোর সাথে সাথে আমাদের এক ধরনের অপারেশন আবার আমাদের ইউজ হবে। সেই অপারেশনটা ইউজ হবে বেসিক্যালি ফর এ ফাংশন যদি তোমরা বলো। তাহলে দেখো, ক্যালকুলাসে আমরা 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 পড়বো হচ্ছে যে বেসিক্যালি ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন। দুটো পার্টে আমরা যদি বলি বিভক্ত ক্যালকুলাস, তাহলে একটা হচ্ছে যে একটা পার্ট অবভিয়াসলি একটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশন, আর একটা হচ্ছে যে ইন্টিগ্রেশন। একটা পার্ট কি না, একটা পার্ট হচ্ছে যে ডিফারেন্সিয়েশন, আর একটা পার্ট হচ্ছে যে আমাদের ইন্টিগ্রেশন। ওকে, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এবং আরেকটা পার্ট হচ্ছে যে ইন্টিগ্রেশন। আমি ধীরে ধীরে সব বলবো কোনটা আসলে কি বোঝাচ্ছে, এবং ইন্টিগ্রেশন। ওকে, যদি তোমরা বাংলা বলো, তাহলে ডিফারেন্সিয়েশনকে আমরা বাংলাতে অবকলন বলে থাকি, অবকলন, এবং ইন্টিগ্রেশনকে আমরা বাংলাতে সমাকলন বলে থাকি, সমাকলন বলে থাকি। যদি তোমরা আমাকে এক কথাতে জিজ্ঞেস করো যে স্যার একটু আমাদেরকে বাস্তবের সঙ্গে রিলেট করে বুঝিয়ে দিন যে অবকলন এবং সমাকলনটা আসলে কি, তাহলে আমি একদম সিম্পল বিষয় বলবো না, অবকলনটা হচ্ছে স্প্লিটিং আর সমাকলনটা হচ্ছে যে জয়েনিং। স্প্লিটিং বলতে কি বোঝায়? যেমন ধরো, সাপোজ আমি যদি তোমাকে বলি যে মনে করো তোমার কাছে সাপোজ একটা তার রয়েছে বা ওয়্যার রয়েছে, যা হোক, বা একটা সুতো রয়েছে। মনে করো এই সুতোটার আমরা দৈর্ঘ্য মাপতে চাইছি। তো এই সুতোটার দৈর্ঘ্য যদি আমরা মাপতে চাই, এক তো আমরা এমনি মাপতে পারি যে পুরো সুতোর একটা স্কেল বসিয়ে সুতোটাকে আমরা মেপে নিলাম। কিন্তু মনে করো সাপোজ আমার কাছে এমন একটা স্কেল, সে ছোট স্কেল, তাহলে সেই ছোট স্কেলটা দিয়ে যদি আমি বড় সুতোটাকে মাপতে চাই, আমরা অনেকগুলো পার্টে এইভাবে মাপতে পারি। কিন্তু আমরা উল্টোটাও করতে পারি। মনে করো এই সুতোটাকে আমরা কতগুলো পার্টে এরকম ভেঙে নিলাম, তারপর আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে মাপলাম। তাহলে এই যে সুতোটাকে আলাদা আলাদা করে ভেঙে নিচ্ছি, সুতোটাকে একটা আমরা কন্টিনিউয়াস ফাংশনের সঙ্গে কল্পনা করতে পারি, বা একটা রেখার সঙ্গে কল্পনা করতে পারি। জিওমেট্রিক্যালি যখন এটাকে আমরা রেখা বলবো, একটা সুতো আমি বলছি, একটা সুতোর দৈর্ঘ্য ফিজিক্যাল আমাদের কাছে একটা বিষয়বস্তু, সেটা যদি আমরা একটা লাইন বা রেখা দিয়ে প্রকাশ করি, সেটা একটা জিওমেট্রিক্যাল টার্ম হয়ে যায়। তো সেই জিওমেট্রিক্যালি যদি আমরা বলি, তাহলে একটা কন্টিনিউয়াস, একটা নিরবিচ্ছিন্ন রেখা ছিল, সেই নিরবিচ্ছিন্ন রেখাটাকে আমি স্প্লিট করে দিলাম। তো এই যে একটা নিরবিচ্ছিন্ন রেখাকে আমি স্প্লিট করছি, এইটাকে আমি বলতে পারি ইকুইভ্যালেন্ট টু, এইটাকে আমি বলতে পারি কি না, এইটাকে আমি বলতে পারি যে ইকুইভ্যালেন্ট টু ডিফারেন্সিয়েশন। এবার দেখো, এই যে আলাদা আলাদা আমরা পার্টগুলো নিলাম, যে আলাদা আলাদা মানগুলো নিয়েছি, সেই মানগুলোকে যখন একসঙ্গে জুড়ে টোটালটা ক্যালকুলেট করছি,
মানে সাম ওভার করছি, তাহলে সেটাকে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন। তাহলে বলতে পারি এই যে আমরা আলাদা আলাদা পার্টগুলো করেছি, এই পার্টগুলোকে যদি আমরা একসঙ্গে জুড়ে দিই তাহলে সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন। মানে যদি আমরা এক কথায় বলি, এটা আমরা একদম এক্স্যাক্টলি বলতে পারি না এই বিষয়টি, কিন্তু এটা অ্যানালজি আমরা বলতে পারি যে ডিফারেন্সিয়েশন ইজ অ্যানালগাস টু স্প্লিটিং অফ সাম কন্টিনিউয়াস ফাংশন, স্প্লিটিং, এবং ইন্টিগ্রেশনকে আমরা কম্পেয়ার করতে পারি যে এটা হচ্ছে বেসিক্যালি জয়েনিং। ইন্টিগ্রেশন আমরা বলতে পারি যে বেসিক্যালি জয়েনিং, এবং এই স্প্লিটিং জয়েনিংটা কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে, কন্টিনিউয়াস মানে বোঝানো হচ্ছে যে একটা যদি আমরা গ্রাফের সাহায্যে মনে করে প্রকাশ করি যে ওয়াই ভার্সেস এক্স, আমরা যদি লেখচিত্র অঙ্কন করি, যে লেখচিত্রটাকে আমি পেনটাকে না উঠিয়ে অঙ্কন করতে হবে, মানে কোথাও যদি ছেদ না থাকে, যদি আমাকে পেনটা উঠিয়ে এরকম আঁকি যে ছেদ থাকে তাহলে সেটা ডিসকন্টিনিউয়াস। তাহলে এই যে একটা কন্টিনিউয়াস বিষয়বস্তু আমি বলছি, একটা কন্টিনিউয়াস ম্যাথামেটিক্যালি বা ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা কন্টিনিউয়াস ফাংশন বলছি, জিওমেট্রিক্যাল এটা আমরা একটা কন্টিনিউয়াস রেখা বলতে পারি। তাহলে এই কন্টিনিউয়াস রেখাটার স্প্লিটিং বা এর জয়েনিং, এটাই হচ্ছে আসলে ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন। এইবার আমরা ধীরে ধীরে দেখব যে ম্যাথামেটিক্যালি এই ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝাচ্ছে, ম্যাথামেটিক্যালি ইন্টিগ্রেশন আসলে কি, ম্যাথামেটিক্যালি ডিফারেন্সিয়েশনের অপারেশন কি, ইন্টিগ্রেশনের অপারেশন কি, এগুলো তো আমরা অবশ্যই পড়বো। কিন্তু বারবার আমি একটা কথা তোমাদেরকে বলছি, ফাংশন ফাংশন ফাংশন। তাহলে আমাদেরকে প্রথমে অ্যাটলিস্ট ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন স্টার্ট করার আগে সামান্য হলেও ফাংশনের নলেজ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে একটু ফাংশন সম্পর্কে আমরা বলবো যে ফাংশন বা অপেক্ষক ম্যাথামেটিক্সে কাকে বলা হয় এবং তার ম্যাথামেটিক্যাল ডেফিনেশন কি, এবং সেটা আমরা হালকা করে একটু বুঝবো। ম্যাথামেটিক্সে তোমরা আরো অনেক ডিটেলসে পড়বে, কিন্তু আমার যতটুকু প্রয়োজন ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনকে বোঝার জন্য ঠিক ততটুকু আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো। তাহলে ফাংশন বা অপেক্ষক, দেখো তোমরা ক্লাস 9 একটা বিষয় পড়েছিলে পলিনোমিয়াল, তাই তো? পলিনোমিয়াল, তো ওই পলিনোমিয়াল যদি পড়ে থাকো তোমাদের ফাংশন অলরেডি ক্লিয়ার। পলিনোমিয়াল পড়েছিলেন এরকম যে এফ অফ এক্স ইকুয়াল টু কিছু একটা রয়েছে, এফ অফ এক্স ইকুয়াল টু রয়েছে মনে করো সাপোজ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, তোমাদেরকে জিজ্ঞেস করতো যে এফ অফ 1 ইকুয়াল টু কত, তখন তোমরা কি করতে এখানে বসিয়ে দিতে এফ অফ 1 মানে হচ্ছে যে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস 3 দিয়ে তোমরা একটা মান বের করতে 1 প্লাস 2 প্লাস 3 মানে 6। তো এই যে তোমরা পলিনোমিয়াল পড়েছিলাম, এটা আসলে একটা ফাংশন, এটা আসলে একটা এক্স এর ফাংশন। তো দেখো এই ফাংশনকে ইন জেনারেল আমরা কিভাবে ডিফাইন করব, ইন জেনারেল আমরা এইভাবে ডিফাইন করব যে দুটো ভেরিয়েবলের একটার সঙ্গে আরেকটার সম্পর্ক, দুটো ভেরিয়েবল একটার সঙ্গে আরেকটা কিভাবে ডিপেন্ড করে। মানে ফর এক্সাম্পল আমি যদি বলি, মনে করো আমার কাছে একটা সাপোজ স্কোয়ার রয়েছে, দেখো ভেরি সিম্পল, আমার কাছে মনে করো একটা স্কোয়ার রয়েছে, যে স্কোয়ারের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে এক্স, যে স্কোয়ারের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, এবং যে স্কোয়ারটার ক্ষেত্রফল হচ্ছে যে ওয়াই, যে স্কোয়ারটার ক্ষেত্রফল হচ্ছে যে ওয়াই। তাহলে আমরা বলতে পারি এখানে ক্ষেত্রফল ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, বলতে পারি ক্ষেত্রফল ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানে কিন্তু ওয়াই এক্স এর উপর ডিপেন্ডেন্ট। কি বলছি, এখানে ওয়াই দেখো এক্স এর উপর ডিপেন্ডেন্ট। কেন বলছি, কারণ এর বাহুর দৈর্ঘ্য যেরকম হবে এই ক্ষেত্রফলও ঠিক সেই রকম হবে। মানে বাহুর দৈর্ঘ্য যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ক্ষেত্রফলও চেঞ্জ হয়ে যাবে, তার মানে ওয়াই এক্স এর উপর নির্ভরশীল। সিমিলারলি মনে করো আমি যদি তোমাদেরকে বলি যে এখানে মনে করো একটা কিউব রয়েছে, সাপোজ মনে করো যে এখানে একটা কিউব রয়েছে, যে কিউবটার হচ্ছে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, যে কিউবটার হচ্ছে যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এক্স, আমি বলছি এই কিউবটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে এক্স। তাহলে এই কিউবটার ভলিউম মানে আয়তন যদি ওয়াই হয়, তাহলে ওয়াই এবং এক্স এর মধ্যে কি রিলেশন হবে না ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব। তাহলে দেখো এখানেও কিন্তু ওয়াই এক্স এর উপর নির্ভরশীল। তাহলে দেখো ওয়াই এক্স এর উপরে কিভাবে নির্ভরশীল, এই যে আমরা লিখছি এইটাকেই বলা হবে ওয়াই হচ্ছে যে এক্স এর ফাংশন। তাহলে ওয়াই এখানেও এক্স এর উপর নির্ভরশীল, এখানেও এক্স এর উপর নির্ভরশীল, কিন্তু এখানে যেভাবে এক্স এর উপর নির্ভরশীল এখানে ওইভাবে এক্স এর উপর নির্ভরশীল নয়। তাহলে আলাদা আলাদাভাবে নির্ভরশীল হতে পারে কিন্তু এক্স এর উপর নির্ভরশীল। তাহলে ওয়াই যে এক্স এর উপর নির্ভরশীল এই বিষয়টাকে আমরা বলছি কি না ফাংশন। তাহলে এইটাকে আমরা ইন জেনারেল কিভাবে লিখবো, এই দুটো যেভাবে আমরা লিখেছি আমরা দুটো সম্পর্ক পেয়েছি। একটাকে আমরা লিখেছি দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, আরেকটাকে লিখেছি আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব। এখন যদি আমরা এই দুটোকে একসঙ্গে লিখতে চাই মানে ইন জেনারেল ফর্মে লিখতে চাই তাহলে আমরা লিখবো ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স। ভালো করে বুঝো, মানে এই ধরনের যত ওয়াই আর এক্স এর রিলেশন হবে তাদেরকে জেনারেল ভাবে আমি ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স বলতে পারি। হতে পারতো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, হতে পারতো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2, হতে পারতো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তার মানে
ওয়াই এক্স এর উপরে নির্ভরশীল, এটাকে আমরা ইন জেনারেল এইভাবে লিখতে পারবো। আচ্ছা, এই ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এইটার মানে বোঝাচ্ছে যে ওয়াই এক্স এর উপর নির্ভরশীল, কিন্তু কিভাবে নির্ভরশীল বলছে না। কিভাবে নির্ভরশীল বলতে গেলে আমাকে একটা পার্টিকুলার যে কোনো ফাংশনকে চুজ করতে হবে, যে কোনো সম্পর্ককে চুজ করতে হবে। তাহলে ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স, এর মানে হচ্ছে ওয়াই এক্স এর উপর নির্ভরশীল। সাধারণভাবে কিভাবে নির্ভরশীল বলতে গেলে আমাকে পার্টিকুলার একটা রিলেশন বলতে হবে। তাহলে ইন জেনারেল কি আমরা বলতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স মানে হচ্ছে যে ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স। এই ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স জেনারেলি কি বলছে যে ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স। কি বলছে, ওয়াই হচ্ছে কি না এক্স এর অপেক্ষক, ওয়াই হচ্ছে যে এক্স এর অপেক্ষক। তাহলে আমরা জেনারেল ভাবে যখন লিখবো ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তার মানে ওয়াই এক্স এর অপেক্ষক বা ওয়াই এক্স এর উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল বলতে গেলে পার্টিকুলার বলতে হবে। এইবারে দেখো এইখানে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স বলেছি না আমরা, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স যেটা বলেছি, সেক্ষেত্রে আমার এইটা বলা খুব জরুরি, এইটা বলা খুব জরুরি যে ওয়াই এখানে কি বলে দেখি, ওয়াই এখানে হচ্ছে কিন্তু দেখো ভেবে দেখো, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স এর কথা বলছি, এখানে দেখো ওয়াই তো এক্স এর উপর নির্ভরশীল, তার মানে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওয়াই কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইংরেজিতে বলা হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে ওয়াই যেহেতু নির্ভরশীল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্স কি, এক্স কারো উপরে নির্ভর নয়, ওয়াই তো এক্স এর উপর নির্ভরশীল, তাই এক্স কে আমরা বলবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি তোমরা বলো বাংলাতে কি স্যার, না বাংলাতে হচ্ছে এটা হচ্ছে যে স্বাধীন চলরাশি, সরি এটা হচ্ছে অধীন চলরাশি। ডিপেন্ডেন্ট মানে কি অধীন, তাহলে এটা হচ্ছে তোমাদের অধীন চলরাশি, অধীন চলরাশি চলরাশি। আর এদিকে যেটা আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে হচ্ছে স্বাধীন চলরাশি। আরামসে ধীরে ধীরে বোঝো, স্বাধীন চলরাশি সব বুঝতে পারবে, সব বুঝতে পারবে। ওকে, বুঝা যাচ্ছে। তাহলে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। এখন দেখো, তাহলে আমি একটু আগেই বললাম যে ওয়াই যে এক্স এর উপর নির্ভরশীল, সেটা বিভিন্নভাবে নির্ভরশীল হতে পারে। যেরকম ধরো আমরা জানি সাপোজ মনে করো আমি লিখলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়ান, তুমি বললে যে ওয়াই এক্স এর উপর নির্ভরশীল স্যার। আমি লিখলাম ওয়াই ইজ ইকুয়াল টু লগ অফ এক্স, তুমি বললে ওয়াই এক্স এর উপর নির্ভরশীল স্যার। আমি বললাম ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স, তুমি বললে ওয়াই এক্স এর উপর নির্ভরশীল স্যার। আমি বললাম ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স, তুমি বললে ওয়াই এক্স এর উপর নির্ভরশীল। তার মানে কি ওয়াই এক্স এর উপর বিভিন্নভাবে রিলেশন তৈরি করতে পারে, এবং ওই জন্য আলাদা আলাদা অপেক্ষকের কথা আমরা বলি অ্যালজেব্রিক অপেক্ষক। দেখো এই ধরনের যদি রিলেশন থাকে তাকে বীজগাণিতিক রিলেশন, তখন আমরা একে কি বলি বীজগাণিতিক অপেক্ষক বা অ্যালজেব্রিক ফাংশন। কি বলি অ্যালজেব্রিক ফাংশন আমরা বলতে পারি, বা বীজগাণিতিক অপেক্ষক। এই বীজগাণিতিক অপেক্ষককে অনেক সময় পলিনোমিয়াল ফাংশনও বলা হয়ে থাকে, যেটা তোমরা অলরেডি পড়েছো, আমি একটু আগে বললাম ক্লাস 9-এ। এইটাকে আমরা পলিনোমিয়াল ফাংশনও বলতে পারি। সিমিলারলি দেখো এই ধরনের যেগুলো থাকবে তাকে আমরা কি বলবো লগারিদমিক ফাংশন। সিমিলারলি দেখো এই ধরনের যদি থাকে একে আমরা কি বলবো এক্সপোনেনশিয়াল ফাংশন। ক্লিয়ার? সিমিলারলি এই ধরনের যে ট্রিগোনোমেট্রিক ছটা কোণানুপাত আছে আমরা কি বলতে পারি ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে বুঝতে পারছো এই যে ডিফারেন্ট ফাংশন রয়েছে অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট ডিপেন্ডেন্সি অফ ওয়াই অন এক্স। তাহলে বেসিক্যালি আমরা এই 4 ধরনের ফাংশনের কথা এখানে বলবো যাদের ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি একটু আগে কি বলছিলাম যে আমাদেরকে ফাংশনের ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন করতে হবে। বেসিক্যালি আমরা এই 4 ধরনের ফাংশনের কথা এখানে বলবো। আবার কি একটা ফাংশনের সঙ্গে আরেকটা ফাংশন অনেক সময় একসঙ্গে কম্বাইন্ড হয়ে যায়। দেখো ম্যাথমেটিক্সে তোমরা আরো অনেক ভালোভাবে পড়বে ইন ডিটেলস, কিন্তু আমি এখানে যেটা না বললেই নয় সেইটুকু আমি বলছি। তাহলে আমরা কি বলছি তো ডিফারেন্ট কাইন্ডস অফ ফাংশন যদি আমি বলি তোমাদেরকে যে ডিফারেন্ট কাইন্ডস অফ ফাংশন মানে আলাদা আলাদা অপেক্ষকের কথা যদি বলি, তাহলে আমরা কি অপেক্ষকের কথা বলবো আমি আবার লিখছি দেখো ফর ক্লিয়ারেন্স। প্রথমত হচ্ছে যে আমি বলবো যে অ্যালজেব্রিক ফাংশন। তো অ্যালজেব্রিক ফাংশন কিরকম হতে পারে, যে কোনো পলিনোমিয়াল হতে পারে অফ ডিগ্রি n, যে কোনো পলিনোমিয়াল হতে পারে। যদি আমরা সেকেন্ড ডিগ্রির কথা বলি, যদি আমরা ফার্স্ট ডিগ্রির কথা বলি সিম্পল লিনিয়ার ইকুয়েশন হতে পারে y = 3x + 2 হতে পারে।
যদি মনে করো আমরা সেকেন্ড ডিগ্রির কথা বলি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2 হতে পারে। আমরা থার্ড ডিগ্রির কথা বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু 3x কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 1 হতে পারে। মানে ম্যাক্সিমাম যেটা পাওয়ার হবে সেটাকে এই পলিনোমিয়ালটা ডিগ্রি বলা হয়। এটা ডিগ্রি অফ 1, ডিগ্রি অফ 2, ডিগ্রি অফ 3 আমরা বলতে পারি। আরও ডিটেলসে বলা যায় ডিগ্রি, আমি অত কিছু বিশেষ বিষয়ে যাব না। বাস আমাদের এইটুকু বুঝলে যথেষ্ট যে কতগুলো ফাংশন আছে ওয়াই এবং এক্স এর মধ্যে, যারা পলিনোমিয়াল ফাংশন বা যারা অ্যালজেব্রিক রিলেশন মেনে চলে সেগুলোকে আমরা অ্যালজেব্রিক ফাংশন বা পলিনোমিয়াল ফাংশন বলে থাকি। সেকেন্ড যেটা আমি বললাম একটু আগেই, সেকেন্ড হচ্ছে যে আমরা বলবো যে লগারিদমিক ফাংশন। লগারিদম মানে যেখানে লগ থাকবে। লগারিদমিক ফাংশন মানে কি? যেখানে বেসিক্যালি লগ থাকবে। লগ থাকবে যেমন ধরো মানে লগ ইনভলভ থাকবে। যেরকম ধরো সাপোজ আমি বললাম যে ওয়াই সমান লগ এক্স বেস ই, এখানে বেসটা আমরা ই ধরছি, টেনও ধরা যেতে পারে, এটাকে এলএন এক্স বলা হয়, তোমরা জানো এলএন এক্স বলা হয়। তেমনি আমি কি বলছি এক্সপোনেনশিয়াল ফাংশন। দেখো এক্সপোনেনশিয়াল ফাংশন যেমন আমি শুধুমাত্র একটু আগে ই লিখেছিলাম, মানে নেসেসারি নয় যে ই হবে, এ টু দি পাওয়ারও হতে পারে। ই তোমরা জানো ই হচ্ছে একটা বিশেষ সংখ্যা এক্সপোনেনশিয়াল, আমি আগেও বলেছি ই এর কথা, ঠিক আছে, যখন আমি ইনফাইনাইট সিরিজ পড়েছিলাম। এক্সপোনেনশিয়াল ফাংশন আমার ক্লাস করতে গেলে আমার ক্লাসগুলো প্রথম থেকে দেখে যেতে হবে। এত সুন্দর সিরিয়ালি আমি বোঝাই না, একটার সঙ্গে আরেকটা তুমি একদম কানেক্ট করতে পারবে, রিলেট করতে পারবে। তোমাকে কিন্তু পরপর ক্লাসগুলো প্লেলিস্টে গিয়ে দেখতে হবে। এক্সপোনেনশিয়াল ফাংশন আমরা কি লিখবো বলো? এক্সপোনেনশিয়াল ফাংশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স হতে পারে, আবার ওয়াই ইজ ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার এক্সও হতে পারে, এ টু দ্য পাওয়ার এক্সও হতে পারে। এ হচ্ছে যে কোনো নাম্বার হতে পারে, অবশ্যই এ যে আমরা এখানে গ্রেটার দেন 0 বলছি, এ যে কোনো খুশি হতে পারে, 2, 3, 4, 5 যে কোনো কনস্ট্যান্ট হতে পারে। বাট ই এর একটা নির্দিষ্ট মান আছে, আমি আগেও বলেছিলাম 2 লেস দেন ই লেস দেন 3, ই এর মান 2 থেকে 3 এর মধ্যে 2.713 এরকম সামথিং একটা ভ্যালু হয়, আমি আগেও বলেছি, ঠিক আছে। আর একটা আছে যে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি বলবো, যেটা বারবার ইউজ হবে আমাদের এখানে, নাম্বার 4 আমি এখানে লিখছি ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন, ওকে, ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ছোটা যে ট্রিগোনোমেট্রিক কোণানুপাত আছে যে কোনো হতে পারে। যেমন ধরো ওয়াই ইজ ইকুয়াল টু আমরা বললাম ওয়াই ইজ ইকুয়াল টু মনে করো আমরা বললাম সাইন এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু বলতে পারি কস এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু বলতে পারি ট্যান এক্স, কট এক্স, প্রত্যেকটা কোণানুপাতই হবে। এবার দেখো ফাংশনের মধ্যে ফাংশন, যেটা আমি একটু আগে বলছিলাম যে ফাংশন অফ আ ফাংশন, ফাংশন অফ আ ফাংশন এই বিষয়টা কি? সিম্পল আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোকে, এগুলো কিন্তু আমরা ইউজ করবো, এগুলো একটু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন শিখতে হবে। ফাংশন অফ ফাংশন কীরকম দেখো, মনে করো সাপোজ আমি বলছি ওয়াই ইজ ইকুয়াল টু আমি বলছি সাইন এক্স, এটা কি হলো? ট্রিগোনোমেট্রিক ফাংশন। কিন্তু যদি মনে করো আমি লিখি ওয়াই ইজ ইকুয়াল টু সাইন অফ 3x স্কোয়ার প্লাস 2, কি হলো? এটা ট্রিগোনোমেট্রিক ফাংশন এবং অ্যালজেব্রিক ফাংশনের একটা কম্বিনেশন হয়ে গেল। সিমিলারলি মনে করো তুমি বলছো যে ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স বেস ই হোক, আমি বলছি ওয়াই ইজ ইকুয়াল টু লগ অফ সাইন এক্স। দেখো ওয়াই ইজ ইকুয়াল টু লগ অফ সাইন এক্স ই বেস, তাহলে এটা কি হলো? লগারিদমিক ফাংশন আর ট্রিগোনোমেট্রিক ফাংশন একসঙ্গে হয়ে গেল। এরকম কিন্তু কিছু কম্বাইন্ড ফাংশনের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমাদেরকে করতে হবে। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট আমরা বোঝার চেষ্টা করি এবারে যে একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন আমাদেরকে কি করে করতে হবে, বা ম্যাথমেটিক্যালি একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝায়, তাহলে হেডিং করে ডিফারেন্সিয়েশন বা অবকলন। ডিফারেন্সিয়েশন বা অবকলন ওকে, তাহলে দেখো ডিফারেন্সিয়েশন বা অবকলন বলতে আসলে কি বোঝায়। আমি একটু আগে বললাম যে আমার কাছে মনে করো একটা ফাংশন আছে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এখন ব্যাপার হচ্ছে যে এক্স ওয়াই এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে এক্স কে যদি আমরা পরিবর্তন করি আমাদের ওয়াইও কিন্তু পরিবর্তন হবে। এখানে কিন্তু খুব কেয়ারফুলি এখানে কিছু নতুন নোটেশন ইউজ হবে, যেগুলো তোমরা আগে নোটেশনগুলো শেখো, নোটেশনগুলোর উপরে খুব গুরুত্ব দিতে হবে। কিন্তু একটা পার্টিকুলার নোটেশনে তোমাদের প্রচুর কনফিউশন হয়, আমি দেখেছি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, আমি বলছি যদি আমরা এক্স কে একটু পরিবর্তন করি তাহলে ওয়াইও পরিবর্তন হবে, এক্স কে যদি আমরা পরিবর্তন করি ওয়াইও পরিবর্তন হবে। তাহলে এক্স যদি মনে করো পরিবর্তন হয়ে এক্স প্লাস ডেল্টা এক্স হয়, ডেল্টা এক্স মানে কি? এক্স এর পরিবর্তন। মানে মনে করো যদি মনে করো প্রথমে যদি এক্স এর ভ্যালু x1 থাকে আর পরে সেটা পরিবর্তিত হয়ে x2 হয়, তাহলে যে x2 মাইনাস x1 না, এটাকে আমরা ডেল্টা এক্স বলতে পারি। তাহলে x2 সমান কি হবে বলো? x2 সমান দেখো x1 প্লাস ডেল্টা এক্স হবে না?
ওই জন্য আমরা বলছি একটা পার্টিকুলার ফাংশন এক্স থেকে পরিবর্তন হয়ে এক্স প্লাস ডেল্টা এক্স, বা আমরা বলতে পারি যে x1 থেকে x2, তাহলে প্রথমে ছিল x1 পরে হয়েছে x2, তাহলে প্রথমে ছিল x1 পরে হয়েছে x1 প্লাস ডেল্টা এক্স, তেমনি প্রথমে ছিল x পরে হয়েছে x প্লাস ডেল্টা এক্স। তাহলে ডেল্টা এক্স হচ্ছে একটা ডিফারেন্স, এক্স এর একটা ডিফারেন্স, লিটল চেঞ্জ তোমরা বলতে পারো এক্স এর। তাহলে দেখো এক্স যদি পরিবর্তন হয়ে এক্স প্লাস ডেল্টা এক্স হয়, তাহলে ওয়াইও পরিবর্তন হয়ে কি হবে? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হবে। কেন হবে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই? কেন হবে? তার কারণ হচ্ছে যে ওয়াই এক্স এর উপর ডিপেন্ডেন্ট। যেমন তোমরা একটু আগে আমি বলছিলাম না যে এফ অফ এক্স যদি আমরা লিখি মনে করো যে এক্স স্কোয়ার প্লাস 2x, তাহলে এফ অফ 1 কত হবে? 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1। ভেবে দেখো, মানে এক্স এর জায়গায় যদি এখানে 1 বসাই তাহলে এইখানেও এক্স এর জায়গায় 1 বসাতে হবে। এইখানে যদি আমরা এক্স এর জায়গায় মনে করো আমি 1 প্লাস 0.1 বসাই এরকম ভাবে, তাহলে এখানে আমরা কি করব? 1 প্লাস 0.1 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস 0.1। এইটার কিন্তু খুব সিগনিফিক্যান্ট আছে। দেখো এই যে 1 থেকে পরিবর্তন হয়ে 1 প্লাস 0.1 হলো, 1 প্লাস 0.1 হলো, মানে একটা ক্ষুদ্র পরিবর্তন হয়েছে 0.1, 1 থেকে 1 প্লাস 0.1, মানে 1 থেকে 1.1, সেটাকে আমি স্প্লিটিং করে লিখেছি, মানে এখানে যেরকম লেখা আছে কম্পেয়ার করে x থেকে x প্লাস ডেল এক্স, তাহলে 1 থেকে 1 প্লাস 0.1। তাহলে যদি x এর মানটা এটা পরিবর্তন হয় তাহলে y এর মানটাও এরকম পরিবর্তন হবে। f অফ x মানে তো y। তাহলে দেখো তার মানে x এর মানটা যদি x প্লাস ডেল্টা x হয়, x প্লাস ডেল্টা x হয়, তাহলে y পরিবর্তন হয়ে কি হবে? y প্লাস ডেল্টা y। এইটুকু বাস তোমাকে মনে রাখতে হবে, যে x যদি পরিবর্তন হয়ে x প্লাস ডেল্টা x হয় তাহলে y ও পরিবর্তন হয়ে y প্লাস ডেল্টা y হবে। কিন্তু খুব ভালো করে তোমরা খেয়াল করো, এখানে কিন্তু ব্র্যাকেটের মধ্যে হয়েছে x প্লাস ডেল্টা x, আর এদিকে সিম্পল y প্লাস ডেল্টা y লিখেছি, কারণ y পরিবর্তন হয়ে y প্লাস ডেল্টা y হবে, x পরিবর্তন হয়ে x প্লাস ডেল্টা x হবে। কিন্তু x টা কোথায় লিখবো? ফাংশনের ভিতরে, f অফ x প্লাস ডেল্টা x। এই নোটেশনগুলো কিন্তু তোমরা খেয়াল করতে, এখানে কনফিউশন হওয়া চলবে না। এইটা বের করার পর যদি আমরা এইখান থেকে ক্যালকুলেশন করে, এইখান থেকে একটা সিম্পল লিটল ক্যালকুলেশন করে আমরা যদি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স নির্ণয় করতে পারি, ভালো করে বুঝো, এইখানে লিটল ক্যালকুলেশন করে যদি আমরা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স নির্ণয় করতে পারি তাহলে এইটাকে বলা হবে কি? এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। ভেবে দেখো, ডেল্টা এক্স এ পরিবর্তন হয়েছে, এক্স এ যদি ডেল্টা এক্স পরিবর্তন হয় ওয়াই এর ডেল্টা ওয়াই পরিবর্তন, এক্স যদি একক পরিবর্তন হয় ওয়াই পরিবর্তন হবে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তাহলে এটা কি? পরিবর্তনের হার, ওয়াই এর পরিবর্তনের হার এক্স এর সাপেক্ষে, বা বলতে পারি এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। ভালো করে বুঝো, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, ওয়াই এর পরিবর্তনের হার, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এইটাকে ডিফারেন্সিয়েশন বলা হবে যদি এই পরিবর্তনের হারটা খুব ক্ষুদ্র পরিবর্তনের হার হয়, মানে এক্স এর মানটা, এক্স এর যে চেঞ্জটা যদি খুব ক্ষুদ্র হয়, মানে এখানে 0.1 বলেছি, তার ডেল্টা এক্সটা কত বলেছি? 0.1। তাহলে এটা যদি আরো অনেক ক্ষুদ্র হয়, মনে করো 0.0000001, মানে ক্লোজ টু জিরোর কাছাকাছি। ভেবে দেখো, এতগুলো জিরোর পরে 1 দিয়েছি, আরো অনেক জিরো হতে পারে, আমি কয়েকটা নিয়েছি। তাহলে এইখানে তখন এই ডেল্টা এক্স না বলে এটাকে তখন ডি এক্স দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। ভালো করে বুঝো, এটা আরো ক্ষুদ্র, ডেল্টা একটুকু বড় বোঝায়, ক্ষুদ্রই কিন্তু তুলনামূলকভাবে একটু বড়, কিন্তু ডি এক্স মানে হচ্ছে যে আরো অনেক ক্ষুদ্র। মানে এখানে যদি এক্স এর পরিবর্তনটা 0.1 হয় তাহলে এখানে এক্স এর পরিবর্তনটা 0.0000001 বোঝাচ্ছে। বুঝতে পারছো কেসটা? তার মানে এইটা কি? এইটা হচ্ছে ডেল্টা এক্স একবারে শূন্যের কাছাকাছি, শূন্য নয় কিন্তু শূন্যের কাছাকাছি। মনে করো আমি যদি 0.10টা জিরো এরকম দিয়ে দিই, যদি আমি 1 লিখি, যতগুলো খুশি জিরো দিলাম, দিয়ে 1 লিখলাম, মানে কি এটা তো জিরোর কাছাকাছি। তার মানে এইটাকে তখন এইভাবে লেখা হয় যে ডেল্টা এক্সটা হচ্ছে যে টেন্স টু জিরো। দেখো, ডেল্টা এক্সটা হচ্ছে টেন্স টু জিরো, মানে ডেল্টা এক্স হচ্ছে যে জিরোর কাছাকাছি, মানে এক্স এর পরিবর্তনটা জিরোর কাছাকাছি, মানে এক্স এর পরিবর্তন হয়নি বললেই চলে, খুব কম পরিবর্তন হয়েছে। তাহলে যদি ডেল্টা এক্স টেন্স টু জিরো বসাই তাহলে অটোমেটিক্যালি ডেল্টা ওয়াই টেন্স টু জিরো হয়ে যাবে, ওয়াই এর পরিবর্তনও খুব ক্ষুদ্র হবে। এই অবস্থায় এই ডেল ওয়াই বাই ডেল এক্সটাকে বলা হয় এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন। মানে ফিজিক্যালি আসলে এটা এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, অঙ্কের ভাষায় সেটা আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডিফারেন্সিয়েশন বলছি। কখন না, যখন আমি এখানে ডেল্টা এক্স টেন্স টু জিরো এই কন্ডিশনটা ফিট করব, তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স যদি এইখানে মনে করো আমরা এই কন্ডিশনটা ফিট করে দিই, লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, ভালো করে বোঝো, এই কন্ডিশনটা যদি আমি ফিট করে দিই লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, লিমিট মানে কি? ডেল্টা এক্সটা জিরোর কাছাকাছি লিমিটিং ভ্যালুতে পৌঁছাচ্ছে।
এইটুকু এখন মনে রাখলেই চলবে, লিমিটে আরো অনেক সিগনিফিকেন্ট আছে, আমরা এখন অত সব বুঝতে যাবো না। আমি এইটুকু বোঝানোর চেষ্টা করছি, ডেল্টা এক্স টেন্ডস টু জিরো যেটা আমরা বলছি, এটা একটা ম্যাথমেটিক্যাল নোটেশন, এটাকে এরকম ভাবে লেখা হয়, লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো। তাহলে লিমিট তার নিচে লিখে ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, কার লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো, ডেল ওয়াই বাই ডেল এক্স এর, এইটা ইকুয়াল টু আমরা লিখি যে ডি ওয়াই বাই ডিএক্স, ডি ওয়াই বাই ডিএক্স। এই যে ডেফিনেশন, এটা একদম পিওর ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। বুঝতে পারলে বিষয়টা? তাহলে আমরা মোদ্দা কথা কি কি বুঝলাম, আমি যদি বলি, দেখো বাস্ট আমি সিম্পল 3টে সেন্টেন্সে বলছি। আমাদের কাছে একটা ফাংশন আছে ওয়াই এজ এ ফাংশন অফ এক্স, ওয়াইকে যদি আমি সামান্য পরিবর্তন করি ওয়াই প্লাস ডেল ওয়াই, তাহলে বাই এক্সকে যদি আমি সামান্য পরিবর্তন করি এক্স প্লাস ডেল এক্স, তাহলে ওয়াইও সামান্য পরিবর্তন হবে ডেল ওয়াই বাই ডেল এক্স। এইখান থেকে যদি আমি নির্ণয় করতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স, কিভাবে নির্ণয় করবো আমি দেখবো, একটু পরে বলবো। এইখান থেকে যদি আমরা নির্ণয় করতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স, তাহলে সেটা কি, সেটা হচ্ছে আসলে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। কিন্তু এই পরিবর্তনের হারটাতে যদি আমি একটা লিমিট সেট করে দিই, মানে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, তখন এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো ডি ওয়াই বাই ডি এক্স। বুঝা গেল? যদি এখানে এই পরিবর্তনের হারটাতে এই লিমিটটা ফিট করে দিই, মানে ডেল্টা এক্স যদি খুব ক্ষুদ্র বলে দিই, তাহলে ডেল্টা ওয়াইও ক্ষুদ্র হয়ে যাবে, তখন এটাকে ডি ওয়াই বাই ডি এক্স লিখবো। তখন এটা কি বলবো না, এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন, এক্স এর সাপেক্ষে, এটাও পরিবর্তনের হারই বটে, কিন্তু ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন, ওয়াই এর অবকলন। ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েশন অফ ওয়াই যেটা উপরে থাকবে তার ডেরিভেটিভ, যে নিচে থাকবে তার সাপেক্ষে, ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। দেখো ডোন্ট বি কনফিউজড যে ডি ইন্টু ওয়াই, ডি ইন্টু ওয়াই কিন্তু নয়, খেয়াল রাখতে হবে ডি ওয়াই কিন্তু একটাই ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে একটাই কোয়ান্টিটি, ডেল ওয়াই একটি কোয়ান্টিটি। যেমন আমি একটু আগে বলছিলাম যে 0.001 কে যদি আমি ডেল্টা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে 0.0000 অনেক যখন ক্ষুদ্র হচ্ছে তখন তাকে আমি ডি এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি। তার মানে এটা ডি ইন্টু এক্স নয়, এইটাকে আমি ডিএক্স বলেছি, ডিএক্স একটাই। যেমন আমরা লিখতাম না D1 D2 নিচে সাবস্ক্রিপ্ট হিসাবে, তখন কি ডি ইন্টু ওয়ান বা কিছু বলতাম, এটা একটাই তো কোয়ান্টিটি। সিমিলারলি তোমরা মনে রাখবে এটা পাশে বসছে ডি ইন্টু এক্স, এক্স এর সামান্য চেঞ্জ, ডিফারেন্স অফ এক্স বলতে পারো, ডেরিভেটিভ অফ এক্স বলতে পারো, ঠিক আছে? তো এইটা হচ্ছে বেসিক বিষয়, তোমাদেরকে কিন্তু বুঝতে হবে। তাহলে দেখো এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে তুমি বলবে যে স্যার কি করে নির্ণয় করবো এইটা, কি করে এটা নির্ণয় করবো? দেখো আমি একটা নির্ণয় করে দেখাচ্ছি। বাস এইটুকু সাহায্যেই, আমি এখনো পর্যন্ত যেটুকু লিখেছি, বাস এইটুকু সাহায্যেই কিন্তু আমি তোমাকে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন, যে ডিফারেন্সিয়েশন করা যাবে একটা ফাংশনের, সেটা কিন্তু আমরা করতে পারবো। দেখো আমি একটা জাস্ট করার চেষ্টা করছি, এরপরে জিওমেট্রিক্যাল সিগনিফিকেন্ট ওইসব আসবোই, পরে আসবো, কিন্তু একটা আমি অঙ্ক করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, সামান্য একটি কি দুটি অঙ্ক। আমি একটা সিম্পল অঙ্ক করবো, দেখো সিম্পল অঙ্ক করবো। সাপোজ মনে করো আমাকে দিয়েছে যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, একটা ফাংশন দিয়েছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইজ গিভেন, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স গিভেন, বলছে ফাইন্ড, মানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন, ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স, ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত, এইটা মনে করো কোয়েশ্চেন আছে। ওয়াই, আমি এবার সিম্পল বিষয়টা বোঝাই, তারপরে আমি নোটেশন বিভিন্ন রকম সব কিছু বিষয়ে যাবো, একদম সিম্পল বোঝার চেষ্টা করো। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স হলে ডিওয়াই বাই ডিএক্স কত? আমরা কি জানি, যদি আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স থাকে, এখানে এফ অফ এক্স বলতে এক্স আছে, এফ অফ এক্স বলতে এক্স, তো তাহলে আমরা কি জানি, আমরা জানি যে এক্স এর যদি আমরা সামান্য পরিবর্তন করি তাহলে ওয়াই এরও আমাদেরকে সামান্য পরিবর্তন করতে হয়। তাহলে এক্স এর যদি আমরা সামান্য পরিবর্তন করি এক্স প্লাস ডেল্টা এক্স, তাহলে ওয়াই এর আমরা সামান্য পরিবর্তন কি করব, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। বুঝা গেল? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তাহলে দেখো আমি বলছি ওয়াই আর এক্স এ কিন্তু কেটে যাবে, কেন বলতো, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তো তাহলে এটা কেটে গেল, ভেবে দেখো। তাহলে ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে বলতো, ডেল্টা এক্স, ভালো করে বুঝো, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তাহলে ওয়াই আর এক্স এ কেটে যাবে, তাহলে ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স, তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কত, 1 হয়ে গেল, হলো তো? তাহলে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স কত, 1ই বটে,
কারণ এদিকে তো এক্স ডেল্টা এক্স নেই যে ডেল্টা এক্স এর জায়গায় জিরো বসাবো, এদিকে যদি ডেল্টা এক্স থাকতো ডেল্টা এক্স এর জায়গায় জিরো বসিয়ে দিতাম রাইট সাইডে। তাহলে লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু 1, এইটা মানে কি ডিওয়াই বাই ডিএক্স। তাহলে সিম্পল ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1, তার মানে আমাদের আনসার চলে এলো 1। আচ্ছা দেখি তো এমন যদি হয় এদিকে মনে করো ডেল্টা এক্স থেকে যায় তাহলে কি হবে? এটা তো একটা সিম্পল হয়ে গেল। এটা তুমি বুঝতে পারলে না যে এই স্টেপটার থেকে এই স্টেপটার কি দরকার ছিল, কারণ এখানে তো ডেল ওয়াই বাই ডেল এক্স বেরিয়ে গেছে, আসলে এটা কনস্ট্যান্ট বেরিয়ে গেছে না, ওই জন্য চেঞ্জ হচ্ছে না। দেখো আমি একটু চেঞ্জ করে দেখাচ্ছি, যদি মনে করো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার থাকে তাহলে কি হবে ভালো করে বুঝো। যদি মনে করো সাপোজ আমাকে ফাংশন, তুমি বুঝতে পারবে এখন, যদি ফাংশনটা যদি আগেরটাতে না বুঝতে পারি এখন বুঝতে পারবে, যদি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স মান কত আমাকে জিজ্ঞেস করছে মনে করো। তাহলে আমি কি করব? একই রকম কাণ্ড করব, যে ওয়াই ইকুয়াল টু যেহেতু এক্স স্কোয়ার রয়েছে তাহলে এক্স কে যদি আমি সামান্য চেঞ্জ করি, মানে এক্স কে যদি আমি চেঞ্জ করে মনে করো এক্স প্লাস ডেল্টা এক্স করি তার হোল স্কোয়ার, তাহলে ওয়াই হবে এদিকে। কারণ আমি বারবার বলছি চেঞ্জটা কিন্তু এক্স এর জায়গায় হবে, ভালো করে বুঝো, এরকম নাকি এক্স স্কোয়ার প্লাস ডেল্টা এক্স এর হোল স্কোয়ার হবে না। এক্স মানে কি আসলে এক্স এর, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে কি দেখো, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স এর হোল স্কোয়ার, ভালো করে বুঝো। তাহলে চেঞ্জটা কিন্তু এক্স স্কোয়ারের করছি না এক্স এর করছি, তাহলে এক্স এর জায়গায় লিখেছি এক্স প্লাস ডেল্টা এক্স, তাহলে ওয়াই কত হবে? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, ওয়াই কত হবে? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তুমি বলবে স্যার এইখান থেকে আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স নির্ণয় করবো কি করে? ভেরি সিম্পল, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দাও, দেখো কি হবে বলো, এ স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু ডেল্টা এক্স। আমি বারবার বলেছি ডেল্টা এক্স দুটো রাশি নয়, ডেল্টা এক্স একটাই রাশি, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার মানে কি ডেল্টা এক্স স্কোয়ার। ভেবে দেখো এটা হলো, এটা ওয়াই প্লাস ডেল ওয়াই হলো, ওয়াই প্লাস ডেল ওয়াই হলো। এবার বলতো ওয়াই আর এক্স স্কোয়ারে কেটে যাবে, কারণ ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ গিভেন, তাহলে এটা কেটে গেল, দুটো সমান তো। তাহলে ডেল ওয়াই কত হবে না, ডেল ওয়াই হবে দেখো 2x ইন্টু ডেল এক্স প্লাস ডেল এক্স এর হোল স্কোয়ার। ভেবে দেখো, এখন দেখো এদিক থেকে যদি একটা ডেল্টা এক্স আমরা কমন নিই তাহলে কি হবে, ডেল্টা এক্স ইন্টু 2x প্লাস ডেল্টা এক্স হবে কি হবে না, ডেল্টা ওয়াই। তাহলে এখান থেকে আমি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স নির্ণয় করতে পারবো অবশ্যই, তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়াল টু 2x প্লাস ডেল্টা এক্স হলো ফাইনালি। ডেল ওয়াই বাই ডেল এক্স কত হলো 2x প্লাস ডেল এক্স। এবার দেখো আমাকে তো ডেল ওয়াই বাই ডেল এক্স নির্ণয় করলে হবে না, আমাকে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে বলেছে। তাহলে আমি কি করবো, এখানে লিমিটটা সেট করব। দেখো যদি আমরা লিমিটটা এখানে সেট করে দিই, মানে লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু, তাহলে এই ডেল এক্সটার জায়গায় কি বসাবো 0 বসাবো, কারণ ডেল্টা এক্সটা লিমিটটা 0 সেট করে দিয়েছি, তাহলে ইকুয়াল টু হয়ে যাবে 2x প্লাস 0। আর এই যে লিমিট ডেল এক্স টেন্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স, এটাকে আমরা কি বলেছি ডিওয়াই বাই ডিএক্স, তার মানে এখানে আমাদের ডিওয়াই বাই ডিএক্স কত বেরোলো 2x। ভেবে দেখো, তাহলে যদি y সমান x স্কোয়ার হয় তাহলে ডিফারেন্সিয়েশন অফ y উইথ রেসপেক্ট টু x কত হবে 2x। আচ্ছা দেখো তুমি বলবে যে আমরা এখানে একটা কাজ করতে পারি, কি করতে পারি বলো তো, আমরা চাইলে এই স্টেপটাকে না করতেও পারি। কি করলে করতে হবে তাহলে আমাদেরকে প্রথমেই এই যেটা আমরা ডেল ওয়াই বলছি না এটাকে ডিওয়াই হিসাবে লিখতে হবে প্রথম থেকেই, তবু হয়ে যাবে। তখন আমরা কি করব, জাস্ট ডিএক্স যখন হবে খুব ক্ষুদ্র যখন পরিবর্তন হবে আমরা ওটাকে বলবো যে এটা জিরোর কাছাকাছি, আমরা মুখে বলে দেবো। এটি আমরা ম্যাথমেটিক্যালি দেখাচ্ছি, ম্যাথমেটিক্যালি নোটেশন দিয়ে দেখাচ্ছি লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0। এই ক্যালকুলেশনটাকে একটু শর্ট করার জন্য আমরা এই স্টেপটাকে জাম্প করতে পারি। কিভাবে দেখো, কিভাবে আমরা জাম্প করতে পারি দেখো আমি বলছি। আমি সেম কোশ্চেনটাকে দেখো অন্যভাবে করছি, ফর্মুলা এখন নয়, ফর্মুলা অনেক পরে। তোমাদের হয়তো অনেকে মনে হচ্ছে স্যার এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা বসান না, যাদের হয়ে গেছে ফর্মুলা আসবে, কিন্তু কিভাবে হচ্ছে আগে তোমাকে বুঝতে হবে, তারপর তো ফর্মুলা। তাহলে দেখো আমি বলছি, মনে করো সাপোজ আমি সেম কোশ্চেনটা আবার করছি, দেখো মনে করো y ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ গিভেন, ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স। দেখো আমি আরেকটা ক্যালকুলেশনটা ছোট করে দিচ্ছি তোমাদের জন্য, ডাইরেক্ট ডিওয়াই বাই ডিএক্স করে দেবো। কি করে হবে, y ইকুয়াল টু আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স কে যদি সামান্য পরিবর্তন করি ডিএক্স, তাহলে এক্স প্লাস ডিএক্স এর হোল স্কোয়ার, লেফট সাইডে কত হবে ওয়াই প্লাস ডিওয়াই। সেম কাজ করছি, দেখো ডেলের জায়গায় ডি লিখেছি শুধু। তাহলে এখানে কি করবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ওয়াই প্লাস ডিওয়াই ইকুয়াল টু সেম আগের মতোই, ওয়াই ইকুয়াল টু যেহেতু এক্স স্কোয়ার, তাহলে ওয়াই আর এক্স স্কোয়ারে কেটে যাবে, তাহলে কত থাকবে না ডিওয়াই ইকুয়াল টু 2x dx প্লাস dx এর হোল স্কোয়ার।
এখন দেখো এখানে লিমিট আমরা বসাবো না, কিন্তু ডাইরেক্ট আমরা বলবো ডিএক্সটাকে নেগলিজেবল, নেগলেক্ট করতে পারি। কেন? কারণ এখানে ডিএক্সটা খুব ক্ষুদ্র, তার স্কোয়ার আরো ক্ষুদ্র। যে কোনো ক্ষুদ্র কোয়ান্টিটির স্কোয়ার আরো বেশি ক্ষুদ্র হয়ে যায়, আমি এটাও বারবার বলেছি। মনে করো সাপোজ আমার কাছে 0.1 আছে, একটা ক্ষুদ্র রাশি, ফ্র্যাকশন বিশেষ করে যখন থাকবে, তাহলে ফ্র্যাকশন এই যদি হোল স্কোয়ার করি কত হবে? 0.01। দেখো আরো ক্ষুদ্র হয়ে গেল। যদি আমার কাছে 0.01 থাকে, তার যদি স্কোয়ার করি কত হবে? 0.0001, আরো ক্ষুদ্র হয়ে গেল। তাহলে বুঝতে পারছো, কোনটা ক্ষুদ্র রাশির স্কোয়ার করলে সেটা আরো ক্ষুদ্র হয়ে যায়, তাহলে এটাকে আমরা নেগলেক্ট করতে পারি, বলতে পারি এটা জিরোর কাছাকাছি। এটা আমাদের লেখার দরকার নেই ক্যালকুলেশনের হিসেবে। তাহলে ডিওয়াই ইকুয়াল টু হয়ে যাবে দেখো সিম্পল 2x dx। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে? সিম্পল 2x। ডিওয়াই বাই ডিএক্স কত হবে? 2x। বুঝা গেল? তাহলে এইভাবে কিন্তু তোমরা করতে পারো। দেখো এর আগেও আমরা বের করেছিলাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2x। তুমি বলবে স্যার তাহলে এইটা কি করে হবে? y ইকুয়াল টু x। এইটাও দেখো হয়ে যাবে, এটা তো হবেই, এটা তো এখানে শেষ হয়ে যাবে। কারণ কি? এটা তো নেগলেক্ট করার প্রয়োজনই নেই কিছু। দেখো y ইকুয়াল টু কি রয়েছে? x। তাহলে y প্লাস ডিওয়াই ইকুয়াল টু কত লিখবো? x প্লাস dx। তাহলে y আর x এ কেটে গেল, সিম্পল ডিওয়াই ইকুয়াল টু কত হবে? dx। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হবে? 1। বুঝতে পারলে? তাহলে আমরা যদি ডি দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা স্টেপটাকে আগে, অ্যাকচুয়ালি এইটার পরে ডি হয়, আমরা প্রথম থেকে ধরে নিচ্ছি চেঞ্জটা খুব ক্ষুদ্র। বুঝতে পারছো তো? তাহলে কি দেখো আমরা কি করবো? ডিএক্স এর যখন হোল স্কয়ার টার্ম পাবো, কিউব টার্ম পাবো, সেগুলোকে বাদ করে দেবো, কারণ সেগুলো আরো ক্ষুদ্র হয়ে যাবে। দেখো তাহলে তুমি বলো স্যার ওয়াই ইকুয়াল টু এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা বুঝতে পারলাম, 1 ইকুয়াল টু এক্স স্কয়ার বুঝলাম। তাহলে স্যার ওয়াই ইকুয়াল টু এক্স কিউবের কি করে করবেন আপনি? দেখো এক্স কিউবেরও হবে, এক্স কিউবেরও হবে। কি করে হবে? সাপোজ মনে করো আমার কাছে ফাংশন আছে কি না, y ইকুয়াল টু এক্স কিউব, ফাইন্ড ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হোয়াট? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত তোমাকে নির্ণয় করতে হবে। কি করে নির্ণয় করবে? দেখো y ইকুয়াল টু এক্স কিউব আমার কাছে আছে, কি করতে হবে বললাম? y কে যদি আমরা ক্ষুদ্র পরিবর্তন করি, x এর ক্ষুদ্র পরিবর্তন হবে। তাহলে y টা যদি আমার কাছে y প্লাস ডিওয়াই হয়ে যায়, x টা হবে x প্লাস ডিএক্স তার হোল কিউব। এটাকে a প্লাস b এর হোল কিউবের সূত্রে ভাঙবো। কি হয় বলো? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। লেফট সাইডে কি আছে? y প্লাস dy। কিছু করতে হবে না। দেখো y ইকুয়াল টু এক্স কিউব আছে, y আর এক্স কিউবে কেটে দাও। তাহলে dy কত হবে বলো? dy ইকুয়াল টু হবে দেখো 3x স্কোয়ার dx। আরেকটা কথা আমি কি বললাম, যে dx এর যদি স্কোয়ার এবং কিউব থাকে সেগুলো আরো ক্ষুদ্র হয়ে যাবে, সেগুলোকে আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে দিস ইজ অলসো নেগলেক্টেড, দিস ইজ অলসো নেগলেক্টেড। তাহলে কত হবে? dy ইকুয়াল টু 3x স্কোয়ার dx। তাহলে dy বাই dx কত হবে? 3x স্কোয়ার। বুঝতে পারলে কেসটা? তাহলে দেখো তোমরা একটা সিম্পল বিষয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো অলরেডি। তাহলে x টু দি পাওয়ার 4 হলে স্যার কি হবে? তাহলে তো মুশকিল, আরো অত a প্লাস b হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলাতে ভাঙতে হবে, আর আমরা করবো না অত। এবারে দেখো আমরা একটা প্যাটার্ন বুঝে গেছি। কি প্যাটার্ন বুঝলাম? যে y ইকুয়াল টু যদি x হয়, y ইকুয়াল টু যদি x হয়, তাহলে আমাদের কাছে যে প্যাটার্নটা আমরা বুঝেছি সেটা হচ্ছে যে dy বাই dx ইকুয়াল টু 1, y ইকুয়াল টু যদি x স্কোয়ার হয়, তাহলে আমরা দেখলাম যে কি বেরিয়েছে? dy বাই dx সমান 2x। y ইকুয়াল টু যদি x কিউব হয়, আমরা কি দেখলাম? dy বাই dx বেরোচ্ছে 3x স্কোয়ার। ভেরি সিম্পল। পাওয়ারটা পাশে বসছে, পাওয়ারটা এক কমে গেছে। এক্স কিউবের হয়েছে 3x স্কোয়ার, এক্স স্কোয়ারের হয়েছে 2x। আমি ওইটাতে পরে আসছি। সিমিলারলি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে y ইকুয়াল যদি x টু দি পাওয়ার 4 হয়, তাহলে dy বাই dx কত হবে? 4x টু দি পাওয়ার 3, 4x কিউব। পাওয়ারটা পাশে বসবে, পাওয়ারটা এক কমে যাবে। যদি y ইকুয়াল টু x টু দি পাওয়ার 5 হয়, dy বাই dx কত হবে? তুমি বলবে স্যার 5x টু দি পাওয়ার 4। আমরা প্যাটার্ন থেকে বুঝতে পারছি 5x টু দি পাওয়ার 4। ভেবে দেখো 5x টু দি পাওয়ার 4। তাহলে বিষয়টা হচ্ছে পাওয়ারটা পাশে বসেছে আর পাওয়ারটা কমে গেছে। আমরা এইটাকে কিন্তু জেনারেলি এইভাবে লিখতে পারি। দেখো 4টাকে আমরা লিখতে পারি 5 মাইনাস 1, 5x টু দি পাওয়ার 5 মাইনাস 1। 3টাকে লিখতে পারি 4 মাইনাস 1। 2টাকে লিখতে পারি 3 মাইনাস 1। 1টাকে লিখতে পারি 2 মাইনাস 1। কিছু নেই, লিখতে পারি 1 মাইনাস 1 x টু দি পাওয়ার 0। তাহলে আলটিমেটলি কি হলো? x এর পাওয়ারটা যা থাকবে সেটা পাশে বসবে, পাওয়ারটা এক কমেছে। দেখো তার মানে ইন জেনারেল যদি আমরা y ইকুয়াল টু x টু দি পাওয়ার n পাই, তাহলে আমি বলতে পারি যে dy বাই dx সমান
এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তোমরা তো এই ফর্মুলাটার জন্য অনেকে ওয়েট করছিলে, যাদের হয়তো আগে পড়া হয়ে গেছে, কিন্তু তোমরা আমি জানি শুধুমাত্র এই ফর্মুলাটা দিয়েই বেরিয়ে যেতে চাইছিলে অ্যাজ এ বেসিক ম্যাথমেটিক্স, কিন্তু তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না, অ্যাপ্লাই করতে পারবে না। একটা ফর্মুলাকে তখনই ভালোভাবে অ্যাপ্লাই করা যায় যখন আমরা সেটা ভেতর থেকে বুঝি। এখন তুমি ভেতর থেকে বুঝলে যে এটা ডিওয়াই বাই ডিএক্স কিভাবে আসছে, ডিওয়াই বাই ডিএক্স আসলে কি, তার ডিফারেন্সিয়েশন কিভাবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হচ্ছে। বেসিক ডেফিনেশন থেকে আমরা বললাম যে যদি এক্স এর পরিবর্তন হয় ডিএক্স, ওয়াই এর পরিবর্তন হবে ডিওয়াই, এবং এই অবস্থায় ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন। বিষয়টা বোঝা গেল? এবারে দেখো একটা বিশেষ বিষয় আমি এখনো বলিনি, যে ভেরিয়েবলের জায়গায় যদি কনস্ট্যান্ট হয়, দেখবে ডিফারেন্সিয়েশন অফ কনস্ট্যান্ট সবসময় জিরো হয়। কেন বলি? মনে করো সাপোজ আমরা বলছি, দেখো সেম প্রসেসই হবে। মনে করো ওয়াই ইকুয়াল টু আমি বলছি সি একটা কনস্ট্যান্ট, তাহলে যদি আমরা মনে করো ওয়াই কে ওয়াই প্লাস ডিওয়াই বলি, মানে সি কে, সি তো কোনো চেঞ্জ হবে না, সি তো কনস্ট্যান্ট, এই সি থাকবে। তো তাহলে দেখো ওয়াই আর সি তো কেটে গেল, তার মানে ডিওয়াই সমান তো জিরো। তাহলে ডিওয়াই যদি জিরো হয় তাহলে অবশ্যই ডিওয়াই বাই ডিএক্সও জিরো হবে, ডিওয়াই বাই ডিজেডও জিরো হবে, যার সাপেক্ষে ডেরিভেটিভ করে জিরো হবে। ওই জন্য কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন আমরা জিরো বলি। তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, আমরা আরেকটা ফর্মুলা পেলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার যে ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স এক্স এর সাপেক্ষে সেটা অলওয়েজ জিরো। আরেকটা বিষয় যেটা আমি বলতে চাইবো সেটা যে ডিফারেন্সিয়েশনের আলাদা আলাদা নোটেশন তোমরা জানো। কিরকম নোটেশন দেয় অনেকে, এফ ড্যাশ এক্স দেয়, কিরকম ভাবে দেয় দেখো। আমরা কি বললাম যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, ভেবে দেখো। তাহলে আমরা যদি লেফট সাইডে ডেরিভেটিভ বলি ডিওয়াই বাই ডিএক্স, তাহলে রাইট সাইডে এই এফ অফ এক্সটাকে লেখা হয় এরকম ভাবে এফ ড্যাশ এক্স। মানে ওয়াইটার ডেরিভেটিভ যদি বলি ডিওয়াই বাই ডিএক্স, তাহলে এফ অফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স, মানে দুটো সমান। তাহলে ডিওয়াই বাই ডিএক্স এর অল্টারনেটিভ নোটেশন হচ্ছে এফ ড্যাশ এক্স। আবার দেখো এইটাকে অনেকে এইভাবে প্রকাশ করে যে ডিওয়াই বাই ডিএক্স মানে কি, দেখো ওয়াই মানে তো এফ অফ এক্স, তাহলে ওয়াই এর জায়গায় যদি এফ অফ এক্স লিখি তাহলে ডি ডিএক্স অফ এফ অফ এক্স, ভালো করে বুঝো, ডি ডিএক্সটাকে আলাদা করে লিখে ওয়াই এর জায়গায় এফ অফ এক্স লিখেছি, এইটা মানে কি আসলে এফ ড্যাশ এক্স। ভেবে দেখো, তাহলে ডিওয়াই বাই ডিএক্সটাকে ডি ডিএক্স অফ এফ অফ এক্স লিখতে পারি। কারণ কি, আমরা কখনো ফাংশনটাকে ওয়াই দিয়েও প্রকাশ করি, কখনো এফ অফ এক্স দিয়েও প্রকাশ করি, তাহলে আমরা এইভাবেও লিখতে পারি। কিন্তু মনে করো আমি একটু আগে যেটা লিখছিলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, তাহলে এখানে আমরা কি বললাম যে ডিওয়াই বাই ডিএক্স সমান এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। কেউ তো এইভাবে লিখতে পারে যে ওয়াই এর জায়গায় এক্স টু দি পাওয়ার এনটাকে বসিয়ে দিল, সেইভাবে লিখবে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু কত হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওই জন্য বইতে কখনো কখনো ফর্মুলাগুলো এইভাবে লেখা থাকে, দেখবে যে ফর্মুলা লেখা আছে এইভাবে যে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তার মানে ডি ওয়াই বাই ডিএক্স আর ওয়াইটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তেমনি আমাকে যদি ফর্মুলা বলে ডি ডিএক্স অফ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত, আমি বলবো জিরো, আমি বলবো জিরো। বুঝতে পারলে? তাহলে আরেকটা অল্টারনেটিভ ডেফিনেশন হচ্ছে এফ ড্যাশ এক্স। তার মানে দুটো ফর্মুলা আজকে শিখলাম, কিন্তু অনেক কিছু নোটেশন শিখলাম, অনেক কিছু নোটেশন শিখলাম, এবং কিভাবে নোটেশনগুলো আসলে একই বিভিন্ন জায়গায় সেটাও তোমরা বুঝতে পারলে। এখানে আমি আরেকটা বিষয় তোমাদেরকে আজকে বলতে চাইবো, দিয়ে আমরা ক্লাসটাকে আজকে কনক্লুড করব। সেটা হচ্ছে আমার সঙ্গে ম্যাথমেটিক্স টিচার একটু ডিফার করতে পারে অনেক ক্ষেত্রেই, যে স্যার আপনি এরকম কিরকম ডেফিনেশন লিখছেন, আমরা তো ম্যাথমেটিক্স এরকম ডেফিনেশন লিখিনি ডেরিভেটিভের বা ডিফারেন্সিয়েশনের। দেখো আমি যে ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাটা এখানে লিখেছি, এই কথাটা আমি যেটা বলছি প্রথমে যেটা আমি লিখেছিলাম একদম প্রথমে, সেটা ম্যাথমেটিক্সের বইয়ে যেটা লেখা থাকে সেটার সঙ্গে যে ইকুয়াল সেটা আমি প্রমাণ করে দিতে পারি। এই যে বিষয়টা আমি লিখেছি, এই যে বিষয়টা আমি লিখেছি, ম্যাথমেটিক্সও এটাই লেখা থাকে। দেখো আমি একটু প্রমাণ করে দিই যে ম্যাথমেটিক্সও এটাই লেখা থাকে। তোমাদের এশিয়ান দে বা সাঁতরার যে বইগুলো বা বিভিন্ন যে ম্যাথমেটিক্সের বই রয়েছে সেখানেও যে এইটাই লেখা থাকে সেটা আমার প্রমাণ করার দায়িত্ব। না হলে তোমরা বলবে স্যার ম্যাথমেটিক্স টিচার তোমাদেরকে অন্যরকম ডেফিনেশন বলেছিল ডিফারেন্সিয়েশনের। আমি বলছি ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, তারপরে আমি কি বলেছি যে যদি তোমরা এক্স কে সামান্য পরিবর্তন করো ওয়াই সামান্য পরিবর্তন হবে, অর্থাৎ ওয়াই প্লাস ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ডেল এক্স, এক্স প্লাস ডেল এক্স। এবং এইখান থেকে যদি আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স নির্ণয় করি, এইখান থেকে যদি আমরা ডেল ওয়াই বাই ডেল এক্স নির্ণয় করি, আর যদি সেটাকে লিমিট এক্স ডেল্টা এক্স টেন্স টু জিরো বলি, তাহলে সেটাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। দেখো ম্যাথমেটিক্সের বইতে কিভাবে লেখা থাকে দেখো আমি বলি, জাস্ট একটু আমি তোমাকে বলি। এই ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখছি, দেখো ওয়াই প্লাস ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল এক্স। ক্লিয়ার? আমার কি প্রয়োজন? ডেল ওয়াই বাই ডেল এক্স।
আচ্ছা আমি ওয়াইটাকে আবার এফ অফ এক্স লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বটে তো, তাহলে ওয়াই এর জায়গায় আমি এফ অফ এক্স বসিয়ে দিচ্ছি। দেখো তাহলে এফ অফ এক্স প্লাস ডেল্টা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স বলতে পারি। তাহলে ডেল্টা ওয়াই ইকুয়াল টু আমি বলতে পারি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স, এফ অফ এক্সটাকে রাইট সাইডে নিয়ে গেছি। আমার প্রয়োজন কি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, ডেল্টা এক্স দিয়ে ডিভাইড করে দাও। ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এর রাইট সাইডে যেটা ডেল্টা এক্স আছে না, এটাকে ম্যাথমেটিক্সে এইচ দিয়ে প্রকাশ করে। তাহলে দেখো আমি যদি বলি এটা যে লিমিট ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, সরি সেম বিষয়টাকে দেখো আমি কিছু বলছি এইভাবে ডেল্টা এক্স দিয়ে পরে আমি এইচ লিখবো। এটি আমাদের ভাষায় লিখি, আমি কি বলবো এটা যে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স ইকুয়াল টু আমি লিখতে পারি এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স বাই ডেল্টা এক্স। এদিকেও তো লিখবো লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, রাইট সাইডেও তো লিখতে হবে, ভুলে গেলাম। রাইট সাইডে আমরা কি লিখবো, যেহেতু বোথ সাইডে আমি লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো লিখছি, বোথ সাইডে তো আমি লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো লিখছি, তাহলে ইকুয়াল টু লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো। তাহলে এইটাই তো ডিওয়াই বাই ডিএক্স, এইটাই তো ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এইটাকে আমরা যদি ডিওয়াই বাই ডিএক্স না লিখি এফ ড্যাশ এক্স লিখি তাও লিখতে পারি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু ডেল্টা এক্সটাকে যদি আমরা এইচ দিয়ে প্রকাশ করি তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। এইচটা কি ডেল্টা এক্সটাকে আসলে এইচ দিয়ে প্রকাশ করেছি। তোমাদের অঙ্কের বইতে এইটা ডেফিনেশন লেখা থাকে, ডিফারেন্সিয়েশন, যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, যেখানে এইচটা হচ্ছে ডেল্টা এক্স। তাহলে দেখো আমি যে কথাটা অ্যাকচুয়ালি বলেছিলাম সেইটাই তো এখানে হলো একটু সামান্য অপারেশন করে। কিন্তু আমরা এইভাবে কেন গেলাম না, কারণ তাহলে লিমিটটা তোমাকে ডিটেলস পড়তে হবে, তারপরে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আমাদের অনেক সময় লাগবে। বুঝলাম, একটা অল্টারনেটিভ পদ্ধতি তোমাকে বললাম যে আমরা এত দূর পর্যন্ত না গিয়ে এইখান থেকে ডাইরেক্ট বেসিক ডেফিনেশন থেকে কিভাবে ডিফারেন্সিয়েশন আমরা করতে পারবো সেই বিষয়টা তোমাকে আমি বললাম। বুঝতে পারছো, আলাদা কিছু বলিনি, জাস্ট একটু আমি ম্যাথামেটিক্যাল অ্যারেঞ্জমেন্টটাকে ডিফারেন্ট করে দিয়েছি। ঠিক আছে, একই বিষয় বলেছি আমি। ঠিক আছে, তাহলে দেখো আজকে মোটামুটি আমার যেটুকু মনে হচ্ছে যে তোমরা বেসিক যে ডিফারেন্সিয়েশনের যে বিষয়টা বুঝতে পারলে। আমরা নেক্সট দিন আরও কিছু ফর্মুলা আমরা বলবো, যেমন ধরো আমরা কয়েকটা অ্যালজেব্রিক ফাংশনের ফর্মুলা বলেছি, ট্রিগোনোমেট্রি, লগারিদম, এগুলো বলবো। তারপর আমাদের ইন্টিগ্রেশন শুরু হবে, ডিফারেন্সিয়েশনটা আরও কিছু পড়ার পর। তো মোটামুটি 3টে ক্লাস তো লাগবেই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই। অবশ্যই চ্যানেলে নতুন হলে এবং ক্লাসগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে এইটুকুই, থ্যাংক ইউ।